দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলভ কর অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় হার্টের স্পন্দন ও যত্ন। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার অশোক দত্ত, সিনিয়র কনসালটেন্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240052 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, আজ 29শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। আপনারা জানেন যে বাংলাদেশের মতো সারা বিশ্বে বিশ্ব হার্ট দিবস পালিত হচ্ছে। হার্টের কিন্তু গুরুত্ব অপরিসীম। আমরা জানি প্রতি বছর সারা বিশ্বে কিন্তু 1,70,00,000 মানুষ হার্টের বিভিন্ন অসুখে মারা যাচ্ছে। এটা পরিসংখ্যানগত দিক থেকে প্রায় 33%। অর্থাৎ সারা বিশ্বে বিভিন্ন রোগে যেসব মানুষ মারা যায় তার মোটামুটি 1/3 মানুষ কিন্তু হার্টের বিভিন্ন সমস্যায় মারা যায়। আর বাংলাদেশের পরিসংখ্যানটাও কিন্তু ভয়াবহ। বাংলাদেশে প্রতি বছর 3 লাখ মানুষ, প্রায় যত মৃত্যু হয় তার 1/5 অর্থাৎ 21% মানুষ কিন্তু হার্টের রোগে মারা যাচ্ছে। হার্টের রোগ থেকে বাঁচার উপায় কী, এর লক্ষণ কী, চিকিৎসা পদ্ধতি কী, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার অশোক দত্ত। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ডক্টর। একটু যদি আমরা আজকের যে প্রতিবাদ্য সেটা নিয়ে একটু যদি প্রথমে আলাপ করতে চাই। এবারের যে আসলে প্রতিবাদ্য, এই যে আমরা বলছি যে ডোন্ট মিস এ বিট, বিশ্বে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে হার্টের রোগটা আসলে কতটুকু ভয়াবহ বা কী পরিমাণ বিস্তৃত? বাংলাদেশ এবং আমাদের এই সাবকন্টিনেন্ট হার্টের অসুখটা কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়ার যেটা বলি, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়েস্টার্ন কান্ট্রি আমেরিকা, এখানে কিন্তু হার্টের অসুখ অনেকটা আমাদের থেকে কম। অর্থাৎ আমরা যেভাবে বলে থাকি, আপনাকে একটু এই ক্ষেত্রে থামাচ্ছি, যে আমরা মনে করে থাকি যে হার্টের মানুষ বড় লোকদের বা উন্নত বিশ্বে, তা কিন্তু না। আসলে পরিসংখ্যান দেখা যাচ্ছে যে এটা ঠিক বলেছেন যে হার্টের অসুখ বড় লোকদেরই অসুখ বেশি হয়, সেটা ঠিক আছে। তখন লাইফস্টাইল, খাবার সব কিছু মিলায়। কিন্তু মেন যে হার্টের অসুখ, যেটা আমরা হার্ট অ্যাটাক বলি, সেটা দেখা গেছে আপনি যদি জাপান, কোরিয়া, এশিয়ার ভিতরে, আমেরিকা অথবা ইউরোপের দিকে যান, ওখানে হার্ট অ্যাটাকের অ্যাভারেজ এজ আমরা বলি 60-70 এরকম বয়সে সাধারণত হার্ট অ্যাটাক হয়। আমাদের এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং এই এরিয়াতে দেখা গেছে অনেক কম বয়সে হার্ট অ্যাটাক হয়, 40 বছর 50 বছর বয়সে। এই জন্য ইভেন আমেরিকাতে যারা থাকে, সাউথ এশিয়ান যারা, সাউথ ইস্ট এশিয়ান, তাদেরও কিন্তু হার্ট অ্যাটাকের প্রবণতা অল্প বয়সে, সম্ভবত জেনেটিক কারণে আমাদের এই হার্ট অ্যাটাকের একটা ঝুঁকি থেকে যায়। তার উপরে আমাদের খাদ্যাভ্যাস, এগুলো নিয়ে আসলে আমরা আলাপ করবো। একটু যদি আমরা আলাপ করি যে আমরা তো ওভারঅল বলছি যে হৃদরোগ, হার্টের সমস্যা, আসলে কি কি হার্টের সমস্যা? আপনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতায় কি কি মনে হয় কমন কি কি হার্টের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে? আমাদের কাছে যদি যারা বাচ্চাদের কার্ডিওলজিস্ট, যারা পেডিয়াট্রিক কার্ডিওলজি, যদি আপনি বয়স অনুযায়ী ধরেন, বাচ্চাদের সাধারণত দেখা যায় আমরা বলি কনজেনিটাল হার্ট ডিজিজ, জন্মগতভাবে হয় ভালভের সমস্যা থাকে অথবা হার্টে ছিদ্র থাকে। যদি 20-30 বছর ধরেন, সেক্ষেত্রে দেখা যায় আমরা রিউমেটিক হার্ট ডিজিজ, যেটাকে বাতজনিত কারণে ভালভের অসুখ হয়, সেরকম। 40, 50, 60 হলে দেখা যায় সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে বুকে ব্যথা, হার্ট ব্লক বা হার্ট অ্যাটাক, এই রিলেটেড অসুখটা বেশি হয়। আরও একটু উপরে যদি যান, সেক্ষেত্রেও হার্ট অ্যাটাক একটা বড় ঝুঁকি 60-70 ইয়ার্সে। আর ওভারঅল যে কোনো বয়সে কিছু কমন অসুখ থাকে। বাংলাদেশে 10টা বা 12টা হার্টের অসুখ যদি ধরেন, তার ভিতরে এই যে 3টা কমনগুলো যদি একটু বলতেন। কনজেনিটাল বা বংশগত একটা হতে পারে, জন্মগত একটা হতে পারে, সেটা বংশগত অথবা নাও হতে পারে বংশগত। 2 নম্বর হচ্ছে বাতজনিত। মিডল এজ গ্রুপে যেটা হয় সেটা হচ্ছে ব্লক বা ইসকেমিক হার্ট ডিজিজ যেটাকে বলি। আর হার্ট ফেলিওর, যে কোনো অসুখ থেকে কিন্তু, হার্টের যে কোনো অসুখ থেকে কিন্তু হার্ট ফেলিওর হতে পারে। সেটা হতে পারে হার্টের ব্লক, হার্ট অ্যাটাক থেকে হতে পারে, সেটা জন্মগত ত্রুটি থেকে হতে পারে, সেটা বাতজনিত হতে পারে। আর একটা হচ্ছে হৃদস্পন্দন, আমাদের যে টপিক, যেটা ডন্ট মিস এ বিট, হৃদস্পন্দনের যে সমস্যা অনেকেই ফিল করে।
অনেকের এটার জন্য দেখা যায় ডেথও হতে পারে। এগুলোও কিন্তু ইটসেলফ একটা অসুখ হতে পারে, অথবা যে অন্য অসুখের প্রবলেম হতে পারে। তাছাড়া মায়োকার্ডাইটিস একটা অসুখ আছে, স্পেশালি যখন কোভিড ছিল এই সময় কিন্তু মায়োকার্ডাইটিস একটা বড় প্রবলেম ছিল, এবং অনেক পেশেন্ট দেখা যেত মায়োকার্ডাইটিস থেকে মারা যেত। এটা বুঝতে বুঝতেই কিন্তু অনেক দিন চলে গেছে। আচ্ছা, এটা এইগুলোই হচ্ছে হার্টের মেন। এই যে গুলো বললেন, একটা তো প্রতিটা যেটা রোগ রয়েছে প্রকার রয়েছে, সেগুলো আলাদা আলাদা একটা সাইন সিমটম তো থাকবে প্রকাশ, কিন্তু কমন কি কি আসলে যে লক্ষণ নিয়ে আসে, যে একজন আমাদের যারা দর্শক দেখছেন অনেকে মনে করতে পারেন যে আমার কি হৃদরোগ আছে কিনা, আমার কি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারে, এটাই তো অনেকের চিন্তার বিষয়। আমরা সবাই কিন্তু কনসার্ন অ্যাবাউট আমাদের হার্ট ব্লক বা ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক নিয়ে। এটা কিন্তু হার্টের রক্তনালী যেটা থাকে, সেই রক্তনালীতে যখন চর্বি জমে ওটা ব্লক হয়, তখন হার্টের রক্ত চলাচল বন্ধ হয় বা কমে যায়। তখনই দেখা যায় বুকে ব্যথা হতে পারে, অথবা হার্টে অ্যাটাক হতে পারে, যেটাকে আমরা এমআই বলি, অথবা অনেকে হার্টে স্ট্রোক বলে। অ্যাকচুয়ালি স্ট্রোক বলতে ব্রেনেরটা, হার্টেরটাও এক ধরনের স্ট্রোকও বলা যায়। এটা বুকে ব্যথা হচ্ছে মেন সিমটম। অনেকে বলে হার্ট বাম পাশে ব্যথা হবে, এটা সবসময় সঠিক না। সেন্ট্রাল চেস্ট পেন, বুকের মাঝখানে যদি ব্যথা হয়, বুকে চাপ ধরে, হাঁটতে গেলে যদি শ্বাসকষ্ট হয়, এবং এই ব্যথাটা যদি বাম হাতের দিকে চলে আসে, জলের দিকে এই চলে যে আসে, বিষয়গুলো বললেন, এটা তো অনেক সময় দেখা যায় যে এটা অনেকেই যখন বুকে ব্যথা, অনেকে মনে করে যে আমার বোধহয় সাধারণ মানুষের গ্যাস্ট্রিকের ব্যথা কিনা। এই সকল বিষয়গুলো আসলে যে লক্ষণগুলো, সেগুলো আরও কিভাবে আসলে বিস্তৃতভাবে আলাপ করা যায় বা নির্ণয় করা যায়, সে বিষয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। সেই দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হার্টের স্পন্দন ও যত্ন, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর অশোক দত্ত। আমরা বিরতির আগে আলাপ করছিলাম, উনি খুব সুন্দরভাবে বলছিলেন যে কিভাবে আপনি বুঝবেন, কি কি লক্ষণ দেখে বুঝবেন যে এই হার্টের যে ব্যথা সেটা একেবারে বাম দিকে ব্যথা হবে তা না, আসলে বুকের মাঝখানে ব্যথা হবে। আমরা একটা বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম আপনাকে যে এই যে অনেকেই গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে, বুকে ব্যথা হলেই দোকান থেকে ওষুধ কিনে খায়, আমাদের এটা আসলে কিভাবে আলাদা করা যায়? সবসময় যে আসলে আলাদা করা যায় তাও না। ঠিকই বলেছেন ডক্টর শিমুল, এটা খুব ডিফিকাল্ট। এটা অনেক সময় এটা আমরা রোগীর কাছ থেকেও দেখি, হার্ট অ্যাটাক হয়ে গেছে তারপরে বলে মনে হয় গ্যাসের ব্যথা। খুব ডিফিকাল্ট, অনেক সময় আমরাও বুঝতে পারি না। তবে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনার যদি বয়স 50 বা তার বেশি হয়, আপনার যদি রিস্ক ফ্যাক্টর থাকে হার্ট অ্যাটাকের, যেমন ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, বংশগতভাবে আপনার হৃদরোগ ছিল আব্বা আম্মা বা অন্য কারো, অথবা এমন যদি হয় যে আপনি হাঁটতে গেলে গ্যাসের মতো হচ্ছে, একটু রেস্ট নিলে বা বেলচিং দিলে, ঢেকুর তুলে আবার কমে যাচ্ছে। গ্যাসের ব্যথা হাঁটতে গেলে হয় না কখনো, গ্যাসের ব্যথা ইউজুয়ালি রেস্ট নিলে হয়। এই ব্যথার যেটা হয় রিফ্ল্যাক্স, শুয়ে থাকলে দেখবেন যে ব্যথাটা বেশি হচ্ছে। হার্টের ব্যথাটা উল্টা, শুয়ে থাকলে দেখবেন যে কমফোর্টেবল, একটু হাঁটতে গেলে, ওয়াশরুমে যেতে গেলে দেখবেন কষ্টটা বেড়ে যাচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই কষ্টের সাথে যদি মনে হয় যে আপনার চিকন ঘাম দিচ্ছে, অথবা যদি মনে হয় যে শ্বাসকষ্ট হচ্ছে, যে না কেমন যেন শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, অথবা দেখলেন যে হার্টবিট ড্রপ হচ্ছে, অথবা প্রেশার কমে যাচ্ছে, এগুলো কিন্তু কখনো গ্যাসের ব্যথা থেকে অথবা গলব্লাডারের ব্যথা থেকে এরকম হওয়ার কথা না। সুতরাং যে কোনো ব্যক্তি যাদের বয়স 50-এর বেশি, যাদের রিস্ক ফ্যাক্টর আছে, তাদের জন্য অবশ্যই আমরা এভাবে বলি, আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে যে কারো যদি মনে করেন যে তীব্র আপনার ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আপনি সেই বিষয়ে বেশি গুরুত্ব দেবেন যেটা জীবনের ঝুঁকি রয়েছে। গ্যাসের ব্যথাতে আসলে জীবনের ঝুঁকি থাকবে না। সুতরাং আপনাকে প্রথমে একজন চিকিৎসকের কাছে বা হাসপাতালে গিয়ে আগে জেনে নিতে হবে যে আসলে আপনার এই ব্যথাটা কি গ্যাসের ব্যথা নাকি হার্টের ব্যথা। ওখানে গিয়ে নিশ্চিত হয়ে যদি ওই চিকিৎসক যদি বলেন যে হ্যাঁ আপনার এই ব্যথাটা গ্যাসজনিত, তাহলে আপনি ওষুধ খাবেন, তাহলে কিন্তু জীবনের ঝুঁকি অনেকটাই কমে যায়। আমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আপনি কীভাবে বুঝবেন। একটি রিস্ক ফ্যাক্টরের কথা বলেছেন, সেই রিস্ক ফ্যাক্টরগুলি কী কী কারণে হার্টের সমস্যা হয় একটা, আবার কাদের হার্টের সমস্যা হওয়ার ঝুঁকি বেশি? একটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে হার্ট অ্যাটাক বা ব্লক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 2 নম্বর, বংশগতভাবে অনেকের ঝুঁকি থেকে যায়। কারো বাবা মা বা চাচা এরকম কারো যদি দেখা যায় অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়েছিল,
সে কিন্তু ঝুঁকির মধ্যে আছে। আবার কেউ যদি স্মোক করে তারও ঝুঁকিটা বেশি। তার সাথে ডায়াবেটিস, যদি রক্তে কোলেস্ট্রল বেশি থাকে, কারো যদি ব্লাড প্রেশার থাকে, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর থাকে। এগুলো যদি একাধিক রিস্ক ফ্যাক্টর কারো থাকে, প্লাস বয়স যদি 40 বা 50-এর ঊর্ধ্বে হয়, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা একটু যদি বলতেন যে বংশগত যে বিষয়টা, এটা যে মা বাবার থাকলে কেমন, বা শুধু মা বা শুধু বাবার থাকলে কেমন? এটা এরকম এক্স্যাক্টলি কিছু জেনেটিক ডিসঅর্ডার আছে, এরকম ভাবে ট্রান্সমিশন হয় না। আচ্ছা, তবে যদি দেখা যায় মা বাবার হার্ট অ্যাটাক হয়েছে 60-70 ইয়ার্স এজে, তাহলে ওটাকে আমরা ঠিক বংশগতভাবে বলবো না। তবে যদি 50 বা তার নিচে যদি মা বাবা বা চাচা বা মামার হার্ট অ্যাটাক হয়, তবে তারা কিন্তু খুব ঝুঁকির ভিতরে থাকে। আচ্ছা, এক্স্যাক্টলি জিন লোকেশন বা ওই রকম ভাবে মানে ট্রান্সমিশন, অর্থাৎ হচ্ছে যার বংশগত হয়তো মা বাবার আছে, কিন্তু তার লাইফস্টাইল, তার খাওয়া দাওয়া, সেগুলো একসাথে, সেগুলো যদি একসাথে যুক্ত হয় তাহলে তার রিস্কটা বেড়ে যায়। খুব সুন্দরভাবে বলে। একটু যদি বলতেন যে এই যে আপনার লক্ষণ তো জানলাম, এটা আসলে নির্ণয় করেন কীভাবে? আপনাদের মতো যারা বিশেষজ্ঞের কাছে যখন আসেন, আপনারা কি কি পরীক্ষার বা কি কি দেখে আসলে নিশ্চিত হন যে তার এই সমস্যা? নিশ্চিত হওয়া ইনিশিয়ালি কিছু পরীক্ষা নিরীক্ষা, ধরেন আপনার যদি আগে পরীক্ষা নিরীক্ষা না করে থাকেন, সেক্ষেত্রে আমরা একটা ইসিজি করি, অনেক সময় ইকোকার্ডিওগ্রামও করি, সাথে যেটা দেখি যে আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার কোলেস্ট্রল আছে কিনা, এগুলো চেক করা উচিত। এখন ইসিজিতে সবসময় ধরা পড়বে না। যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তখন ইসিজি বা ইকোকার্ডিওগ্রামে ধরা পড়বে। কিন্তু ধরেন আপনার ইফোর্ট অ্যাঞ্জাইনা হচ্ছে, হাঁটতে গেলে বুকে ব্যথা হচ্ছে, স্বাভাবিক ইসিজিতে ধরা পড়বে না। সেক্ষেত্রে ট্রেডমিল করলে হয়তো বা ধরা যেতে পারে। আবার আপনি রিক্সে আছেন কিনা, ট্রেডমিল করে নেগেটিভ থাকলেও কিন্তু বলা যাবে না যে আপনার রিক্স নাই। আপনার যদি কোলেস্ট্রল থাকে, ডায়াবেটিস থাকে, স্মোকার হন, সেক্ষেত্রে আপনার রিক্স থাকবে। তবে ইটিটি যদি নেগেটিভ থাকে, সেক্ষেত্রে বলা যায় যে না, আপনার ব্লক যদি থাকে সেটা সিগনিফিক্যান্ট না, ক্রিটিক্যাল না, এইটুকু আমরা বলতে পারি। আচ্ছা, এই যে সুতরাং যে কোনো বয়সে 50-এর উপরে যে কোনো লোকের এই কয়েকটা রিস্ক ফ্যাক্টর, ডায়াবেটিস, কোলেস্ট্রল, একটা ইসিজি, এগুলো করা উচিত। আচ্ছা, এই যে ইসিজির কথা বললেন বা ইকো বা আমরা ইটিটিও করেন, এগুলো কি সকল ক্ষেত্রে বা উপজেলা লেভেলে না হোক, সদর হাসপাতালে বা সব জায়গায় অ্যাভেলেবেল আছে? ইসিজি, ইকো এবং ইটিটি এখন সব ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাভেলেবল। আচ্ছা, এই যে অনেক ক্ষেত্রে আবার রোগ নির্ণয়ের জন্য যে এনজিওগ্রামের একটা কথা বলা হয়, যেটা আসলে কখন একজন মানুষ মনে করেন আমার এখন এনজিওগ্রাম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এনজিওগ্রাম কখন করব? এনজিওগ্রাম ইউজুয়ালি হার্ট অ্যাটাক যদি আপনার একবার হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে এনজিওগ্রামটা খুব জরুরি। হার্ট অ্যাটাকের পরে যত তাড়াতাড়ি সম্ভব এনজিওগ্রামটা করে নেওয়াটা ভালো। যে কোনো অ্যাটাক, ছোট অ্যাটাক হোক অথবা বড় অ্যাটাক হোক। হার্ট অ্যাটাক হলো কিনা সেটা কিভাবে বুঝবেন? ইসিজি দেখে বোঝা যায়। ট্রোপোনিন আই একটা পরীক্ষা আছে, এটা সব ডিস্ট্রিক্ট লেভেল এবং ইভেন উপজেলা লেভেলেও করা যায়। ট্রোপোনিন আই কয়েক ঘন্টার ভিতরে রিপোর্টটা পাওয়া যায়। এই দুইটা পরীক্ষায় যদি দেখা যায় হার্ট অ্যাটাক হয়েছে, সেক্ষেত্রে অ্যাঞ্জিওগ্রাম মাস্ট। আপনার যদি ইফোর্ট অ্যাঞ্জাইনা থাকে, মানে হাঁটলে বুকে ব্যথা হয়, দাঁড়ায় গেলে কমে যায়, এটা বিভিন্ন রকম। একটা হতে পারে মাইল্ড, যে না আমি হাঁটতে পারি, স্বাভাবিক কাজ করতে পারি, কিন্তু জোরেই যদি আমি নামাজে যাই, মসজিদে যেতে থাকি, তখন একটু ব্যথা হয়। অথবা ইটিটি করে দেখলাম মাইল্ডলি পজিটিভ। যদি খুব সিভিয়ারলি পজিটিভ থাকে, ট্রেডমিল, অথবা খুব বুকে ব্যথা বেশি হয় একটু হাঁটলে, এগুলোর জন্যে অ্যাঞ্জিওগ্রাম করা দরকার। কিন্তু 10 বছর আগেও আমরা বলতাম যে না, বুকে ব্যথা সেটা ইটিটি পজিটিভ হলেই করতে হবে। বুকে ব্যথা অনেক পরিশ্রম করলেও যদি বুকে ব্যথা হয় সেটাও করতে হবে, অল্প পরিশ্রম করলেও যদি বুকে ব্যথা হয় করতে হবে। কিন্তু এখন এই ট্রেডিশনটা একটু চেঞ্জ হয়েছে। দেখা গেছে যাদের খুব বেশি ব্যথা হয়, ট্রেডমিল খুব বেশি খারাপ, তাদের জন্য ইটিটি জরুরি। আদারওয়াইজ যাদের অল্প ব্যথা হয় অনেক দূর হাঁটলে, এদেরকে আমরা বলি রিলেটিভলি লো রিস্ক গ্রুপ। আচ্ছা, এদের কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল, কোলেস্ট্রল কন্ট্রোল, লাইফস্টাইল মডিফিকেশন, প্রেশার কন্ট্রোল, এগুলোতে কিন্তু ভালো থাকে। এদের কিন্তু অ্যাঞ্জিওগ্রাম, মেজরিটি অ্যাঞ্জিওগ্রাম দরকার হয় না। আচ্ছা, এবং অ্যাঞ্জিওগ্রাম করে এদের স্টেন্টিং করেও দেখা গেছে যে না, লং টার্মে এটা কোনো বেনিফিট হয় না। এটা কিন্তু রিসেন্ট কিছু বড় বড় স্টাডিতে দেখা গেছে। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা আমিও দেখেছি যে অনেকে এই যে ইটিটিতে একটু ব্যথা হচ্ছে, বলে যে আপনার এনজিওগ্রাম লাগবে, ঢাকার বাইরেটা অনেক রেটে হয়। এটা যদি বলতে যে এই যে এনজিওগ্রামের যে বিষয়টা, এনজিওগ্রাম নিয়েও আমি দেখেছি যে তরুণ চিকিৎসকদের মধ্যে এক ধরনের কনফিউশন
শব্দটা ব্যবহার করবো, যে কোন ধরনের এনজিওগ্রাম। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনাদের যেভাবে ইন্টারভেনশন করেন সেভাবে করেন না, যে তারা বলে যে না আপনি সিটি এনজিওগ্রাম করেন। আমি ব্যক্তিগতভাবে চিকিৎসক হিসেবে অনেক ক্ষেত্রেই ডিসকারেজ করি যে না, আপনি যখন দেখবেনই একবারে পুরোটা ভালোভাবে দেখেন। আপনার দৃষ্টিকোণ থেকে আসলে কোনটা আসলে করা উচিত? আপনি বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বলবো যে ট্রেডিশনালি যেটা করি অ্যাঞ্জিওগ্রাম, ইনভেসিভ অ্যাঞ্জিওগ্রাম যেটা করাই ভালো। তখন আমাদের সিটি অ্যাঞ্জিওগ্রাম, আমাদের সিটি স্ক্যান মেশিনও অনেক ডেভেলপ, কিন্তু সিটি অ্যাঞ্জিওগ্রাম ওইভাবে কিন্তু কিছু ইনস্টিটিউট, কিছু ক্লিনিক, কিছু হসপিটাল ছাড়া সব জায়গায় হয় না। আর কিছু পুরো চিত্রটাকে আসলে পাওয়া যায়, মানে আপনি জানতে চাইছেন? চিত্র আপনি যদি সত্যি ভাবে বলি, পুরো চিত্র পাওয়া যায়, কিন্তু ওইভাবে আমাদের ম্যানপাওয়ার আমাদের এখনো ডেভেলপ করেনি। আচ্ছা, আদারওয়াইজ সিটি অ্যাঞ্জিওগ্রাম ইজ ভেরি মাচ পারফেক্ট, কিন্তু ওইভাবে আমাদের টেকনোলজি ডেভেলপ করেনি। উই হ্যাভ গট মেশিন, কিন্তু ম্যান বিহাইন্ড মেশিন কিন্তু ওইভাবে সিটি অ্যাঞ্জিওগ্রামের জন্য যেভাবে ইন্টারপ্রিটেশন দরকার সেটা হয় না। আচ্ছা, আমরা এই যে রোগ তো নির্ণয় হলে, এই যে এরপরে যে চিকিৎসার বিষয়টা, কোন রোগের কি ক্ষেত্রে চিকিৎসা করবো? অনেকে বলেছে শুধু ওষুধ দিয়ে চিকিৎসা করবে, অনেকের আবার ইন্টারভেনশন লাগে। কাদের যে আমরা যে সকলে যেটা জানি যে রিং পরাতে হবে, কাদের শুধু ওষুধ দিয়ে চিকিৎসা সম্ভব, এই সব বিষয় নিয়ে আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হার্টের স্পন্দন ও যত্ন, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর অশোক দত্ত। আমরা বিরতির আগে আসলে আলাপ করছিলাম যে চিকিৎসা, কাদের কাদের ওষুধ লাগবে, কাদের কাদের রিং পরাতে হবে এবং কাদেরকে বাইপাস লাগবে, এই সকল বিষয়ে আপনাকে একটু জানতে চাই যে কখন আপনারা ওষুধ দেন? হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা। আমাদের কার্ডিওলজিস্টদের ভিতরেও কিছুটা দেখা যায় যে একজনের সাথে আরেকজনের ওপিনিয়ন নাও মিলতে পারে। কখন ওষুধ দিব, কখন রিং লাগাবো, কখন বাইপাস লাগাবো, খুব ডিফিকাল্ট ডিসিশন। ইউজুয়ালি আমরা বলি যে যাদের সিমটম কম, যাদের ব্লক কম আছে অ্যাঞ্জিওগ্রাম করে, অথবা অ্যাঞ্জিওগ্রামের আগেই যাদের ইটিটি করলাম, ইকো করলাম, সব কিছুই ভালো আছে, ইটিটিতে হয়তো একটু খারাপ আছে, তাদের জন্য বলি যে অ্যাঞ্জিওগ্রামই দরকার নেই। অনেকে বলে যে না, অ্যাঞ্জিওগ্রামটা করেই ফেলি আমি। আচ্ছা, অ্যাঞ্জিওগ্রামটা হলো, অ্যাঞ্জিওগ্রামের 70% উপরে যদি কোনো রক্তনালীতে ব্লক থাকে, মেজর রক্তনালী 70% বেশি যদি থাকে, 3টা মেজর রক্তনালী অথবা তার মেজর কোনো শাখা রক্তনালী, ছোটোখাটো রক্তনালীতে, শাখা রক্তনালীতে ব্লক থাকলে এগুলোতে রিং লাগানো কোনো যুক্তি নেই। যদি 70 বা তার উপরে যদি ব্লক থাকে, সেক্ষেত্রে একটা রিংয়ের প্রশ্ন আসে। 1টা 2টা 3টা পর্যন্ত আমরা সাধারণভাবে বলি যে না, রিং করা যেতে পারে, কিন্তু যদি দেখা যায় একাধিক 3 বা ততোধিক ব্লক আছে, অনেকগুলো রিং লাগবে, সেক্ষেত্রে আমরা বাইপাস অ্যাডভোকেট করি। তার আগে আবার বলেছি আমি, পেশেন্টের সিমটম থাকতে হবে, পেশেন্টের ইসিজি, ইকো খারাপ হতে হবে, অথবা ইটিটিটা খুব খারাপ হতে হবে। হার্ট অ্যাটাকের পরে কিন্তু এই রিং লাগানোর যে ইয়েটা কম থাকা উচিত। আচ্ছা, হার্ট অ্যাটাক হয়ে গেলে হয় কি, সেকেন্ড টাইম হার্ট অ্যাটাকের ঝুঁকিটা 1 মাস, 6 মাস বা 1 বছরের ভিতরে অনেক বেশি থাকে। হার্ট অ্যাটাক হলে যত দ্রুত সম্ভব আসলে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব অ্যাঞ্জিওগ্রাম করে রিং লাগানো উচিত, স্পেশালি যে রক্তনালীর জন্য হার্ট অ্যাটাক হয়েছে ওই রক্তনালীতে। আচ্ছা, আর হার্ট অ্যাটাক না হলে যারা এমনি ভালো আছে তাদের জন্য অনেক সময়, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা বলি যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট। আচ্ছা, যাদের ধরেন একবার রিং পরালো, তাদের কি আসলে ঝুঁকি কেমন? সে রিং পরে সে কি মানে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, অর্থাৎ নিয়ন্ত্রিত জীবনযাপন করতে, সে যে আবার সবকিছু ইচ্ছা মতো খাবে, আমার রিং আছে, না, অবশ্যই না। রিং লাগান বা বাইপাস করেন, সেটা কিন্তু আপনার হার্টের ব্লক যে কয়টা আছে তার পার্শিয়াল একটা সমাধান হচ্ছে। আবার যে নতুন করে ব্লক হবে না এরকম কোনো গ্যারান্টি নেই। আগে যে ব্লকটা 50% ছিল, 40% ছিল, সেখানে তো আমরা রিং লাগাচ্ছি না, ওটাতে তো বাইপাসও করছি না। ওটা যে 1 বছর পরে 70, 80, 90% হবে না সেরকম ওয়ারেন্টি নাই। সুতরাং রক্তে চর্বি কমানোর ওষুধ খেতে হবে, রক্ত তরল রাখার জন্য অ্যাসপিরিন বা এই গ্রুপের ওষুধ খেতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, রেগুলার লাইফ স্টাইলটা মেনটেন করতে হবে। আবার উল্টোভাবে যদি আমরা বলি যে রিং লাগিয়েছে আমার জীবন শেষ হয়ে গেলে একদম আমি, সেটাও না। এটা আসলে সে স্বাভাবিকভাবে আসলে সবকিছু করতে পারবে। সে রিং লাগানোর কতদিন পরে আসলে স্বাভাবিক সে ধরুন অফিসে যাবে কখন থেকে? যদি
রিং লাগানোর পরে আমি বলবো যে 2 বা 3 দিন পরেই সে অফিস করতে পারবে, যদি তার হার্ট অ্যাটাক না হয়ে থাকে। আচ্ছা, যদি হার্ট অ্যাটাক হয় সেক্ষেত্রে আমরা সাধারণত বলি 4 সপ্তাহ বা 6 সপ্তাহ বিশ্রামে থাকা উচিত। হার্টে তো একটা অ্যাটাক হয়েছে, ওই জায়গাটা রিপেয়ার হতে তো সময় লাগবে। ধরেন অ্যাপেন্ডিক্স অপারেশন করলেও তো 4 সপ্তাহ 6 সপ্তাহ লাগে, গলব্লাডার অপারেশন করলেও ঘাটা শুকাতে 4 সপ্তাহ, হার্টে অ্যাটাক হলে ওই জায়গাটা শুকাতে কিন্তু সময় লাগে 4 সপ্তাহ 6 সপ্তাহ। ওই জন্য আপনাকে রেস্ট থাকতে হবে। যাদের ধরেন রিং পরাতে হচ্ছে কিন্তু ওষুধ দিয়ে যাচ্ছেন আপনারা, তাদের আসলে কতদিন ওষুধ খেতে হবে? এটা তো খুব আমরা ডেইলি লাইফে এই জিনিসটা ফেস করি, কতদিন ওষুধ খেতে হবে। আমি মাঝে মধ্যে বলি যে যতদিন বেঁচে থাকতে চান ততদিন খেতে হবে। তখন এটা আপনার বয়সের অসুখ, এটা আপনার বয়সের অসুখ, আপনার লাইফস্টাইল রিলেটেড অসুখ, আপনার যে প্রেশার ডায়াবেটিস আছে সেটার অসুখ। নিয়মিত আসলে ফলো আপে নিয়মিত ওষুধ খেতে হবে লাইফ লং। এখন ওষুধ কিছুটা কমানো যেতে পারে, যে আপনার সিমটম যদি কমে যায় সেক্ষেত্রে হয়তো সিমটমের জন্য যে কিছু ওষুধ থাকে ওগুলো কমায় দিতে পারি, কিন্তু প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, রক্ত তরল রাখার জন্য অ্যাসপ্রিন বা এই গ্রুপের একটা ওষুধ, এবং কোলেস্টেরলের ওষুধ খুব ইম্পর্টেন্স দেয় আমি কোলেস্টেরলের ওষুধ। কেউ যদি বলে আমি প্রতিরোধ করব কিভাবে, আগে এক সময় বলতো অ্যাসপ্রিন খান, আমি এখন বলে যে না, অ্যাসপ্রিন না, আপনার যদি একটা ওষুধও খেতে হয় কোলেস্ট্রল কমানোর জন্য যে ওষুধটা ওটা খেতে হবে, যাতে করে কোলেস্ট্রল না যাবে। অনেকে বলে যে কোলেস্ট্রল তো ব্লাডে কম, এখন আমি কোলেস্ট্রলের ওষুধ খাবো কেন? আমি বলি ব্লাডে তো কমে যায়, আজকে ওষুধ খেলে কালকে পরশু তো ব্লাডে কোলেস্ট্রল কমে যায়। হার্টের ভিতরে যেটা জমা আছে এটা কিন্তু 5 বছর 10 বছরে নাও কমতে পারে। অনেকের কোলেস্ট্রল ব্লাডে থাকে না, তারপরেও হার্টের জমার টেন্ডেন্সি থাকে। অনেকেই বলে যে আমি খাই না কিন্তু মোটা হচ্ছি, এটা টেন্ডেন্সি থাকে, অনেকের মোটা হওয়ার টেন্ডেন্সি থাকে। তা যাদের কোলেস্ট্রল একবার জমে তাদের কিন্তু কোলেস্ট্রল ব্লাডে কম থাকলেও তাদের ওষুধ খেতে হবে। আর হচ্ছে খাবার দাবার আপনি বলছেন যে একটু নিয়ন্ত্রণ করতে হবে সাথে। আচ্ছা, এই যে ব্যায়ামের বিষয়টা, এটা হাঁটাচলা কেমন করা উচিত? বা হাঁটাচলা যাদের যে কোনো অ্যাডাল্ট এই যে আমরা বলি 45 মিনিটস করে সপ্তাহে 7 দিন না হলেও নিয়মিত হাঁটাচলা এবং খাবার দাবার এগুলো নিয়ন্ত্রণ করলে দেখা যায় যে হার্টের ঝুঁকি অনেকখানি কমে যায়। অধ্যাপক ডাক্তার অশোক দত্ত, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলেন, বিশ্বজুড়ে এবং বাংলাদেশে কিন্তু হার্টের জনিত কারণে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। এজন্য কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে এবং এটা প্রিভেনশনের দিকে নজর দিতে হবে, তাহলে আমরা এই রোগ থেকে মুক্ত থাকতে পারবো। আমাদের সকলের হার্ট সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি, কেমন আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।